আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান গ্লোবাল থেকে খান জুবাইদ হোসেন আছি আপনাদের সাথে। আপনাদের আজকে সুন্দর একটা ক্যালকুলেশন বলে দিই, খুব শর্টকাট ভিডিও, খুব শর্টকাট। ঠিক আছে? এই যে গাইডের জগতে আপনার যারা ব্যবসা করেন অথবা করতে চান, নতুন উদ্যোক্তা, তারা আমাদের পুরানো একটা ভিডিও দেখে লাফায় পড়বেন না। পুরনো 5টা 7টা 10টা টিউটোরিয়াল ভিডিও দেখবেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, গাইড কেনার পরে সবসময় নিয়ম হলো আপনি গাইডটা খোলার পরে সর্বোচ্চ ভালো, অর্থাৎ যেগুলো রিপেয়ার করা লাগবে না, এই পরিমাণ মাল কোনটাতে সবচেয়ে বেশি পেলেন, সেটা হচ্ছে অরিজিনালি আপনার গাইডের প্রোডাক্টে টাকা তৈরি করে দেবে। নাম্বার থ্রি পয়েন্ট, অসংখ্য ব্যবসায়ী আছে যারা বলে যে ভাই 200 টাকা কমে মাল দিব, আমার কাছে এসেন। তা একটা জিনিস মাথায় রাখতে হয় যে ব্যবহার করে ফেলে দেওয়া মাল, এটা শুধু ফেলে দেওয়া না, ব্যবহার করে ফেলে দেওয়া মাল, সেটার মধ্যেও যদি কম দামে যদি খুঁজেন, সবাই ব্যবসা করবে। যে কমে দিবে সেও ব্যবসা করবে, যে বেশিতে দিবে সেও ব্যবসা করবে। বাট ব্যবহার করে ফেলে দেওয়া মালের মধ্যেও যদি কম দামি নেন, তাহলে সে তো মালটা সোর্সিং করছে না। যে একটা মাল 10,000 টাকায় দিচ্ছে আর একজন মাল 12,000 টাকায় দিচ্ছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে ভালো মানের মালটা ওই 12,000 টাকায় দিতে তার জানটা বের হয়ে যাচ্ছে। কিন্তু যে ওইটা আপনাকে 10,000 টাকায় দিবে, বুঝতে হবে ও পুরনো যত মাল আছে অথবা বি গ্রেড সি গ্রেড যত মাল আছে সেগুলো লটে বেশি করে একসময় কিনে তারপরে এখন ভালোর কাছাকাছি দামে বিক্রি করছে। বেসিক্যালি ওই মাল 6,000 টাকা দাম নাই। আর ওরকম অপ্রয়োজনীয় মাল ব্যবহার করে ফেলে দেওয়ার মধ্যেও যত হাবিজাবি পাবেন, তত আপনার গোডাউনে ভাড়া বাড়তে থাকবে, জায়গা দখল করতে থাকবে, কিন্তু আপনার টাকা আসতে থাকবে না। কারণ একটা ভালো মাল, দেখবেন আপনার পাশে 100 জন ব্যবসায়ী আছে যারা কম দামি খারাপ মাল নিয়ে ব্যবসা করছে, তাদের সবার বেচা দাম গড়ে 60 টাকা। কথার কথা একটা বলি, কেনা দাম একটা বেবি সুইট কেনার দাম 28 টাকা 25 টাকা। সে 1,000 টাকা কমে মালটা কিনে তার কেনা দাম পড়লো 25 টাকা। আর একজন 1,000 টাকা বেশি দিয়ে একটা মাল কিনলো, তার কেনা দাম পড়ছে কত? 30 টাকা। তো কেনা দাম 5 টাকা বেশি, কিন্তু যে কম দামে মালটা কিনতেছে সে মালটা 60 টাকার উপর বেচতে পারতেছে না। আর যে 30 টাকায় কিনছে সে মাল 100 টাকা 150 টাকা 200 টাকায় বিক্রি করতে পারতেছে। তাহলে ওই যে 5 টাকা যে আপনার কেনার সময় যে আপনি বাড়াইছেন, তার বিনিময়ে উল্টে মার্কেট থেকে কিন্তু 30 টাকা বেশি পাচ্ছেন ন্যূনতম। তা এই যে অরিজিনাল যে বিষয়টা, এই বিষয়টা যত বাঙালি বলেন, ইন্ডিয়ান বলেন, তারপরে ফিলিপাইন বলেন, মালয়েশিয়া বলেন, এইসব রাষ্ট্রের এই যে সাধারণ মস্তিষ্কের যে মানুষ আছে, কম পাইলে লাফায় পড়ে, তাদের ব্রেনে এটা কাজ করে না, যার কারণে তারা সারা বছর ব্যবসা করে অথবা সারা সিজনে ব্যবসা করে, কিন্তু ব্যবসা শেষে আবার যে ভিখারি সেই ভিখারিই থাকে, কিন্তু তার স্ট্যাটাস চেঞ্জ হয় না। বাট যে খেলাটা ধরতে পারে শুধুমাত্র তার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তাহলে এরপরে পরের পয়েন্ট সেটা হচ্ছে যে আপনি যখন মনে করেন একটা গাইড কিনলেন, তার মধ্যে 300 পিস মাল, এর মধ্যে 200 পিস মালই যদি আপনার সারা লাগে, ধোয়া লাগে, সব কাজ করা লাগে, তাহলে কত সময় নষ্ট হয়ে যায়। মনে করেন একটা তাইওয়ানের 80 কেজির একটা কোটের গাইড, এটা নিলে আপনি 140 পিস কোট পেলেন, এখানে যদি ভালো মাত্র 30 পিস পড়ে আর 80 পিসই আপনার জোড়াতালি অনেক কিছু দিতে হয়, তো আপনার কত টাকা ধ্বংস হবে। এরপর কোটের কাজ ভালো কে করতে পারে সেটা আপনার হাতের আশপাশে আছে কি না। এরপর একটা বাটন ফাটা থাকলে টোটাল বাটনের সেটই চেঞ্জ করতে হয়, কারণ যারা কোট পরে তারা জোড়াতালি পড়ে না। তো এটাকে ফরম্যাটে আনতে গেলে তো আপনার পার বডিতে কী পরিমাণ টাকা বের হয়ে যাচ্ছে, প্লাস আপনার যে সময়টা যাচ্ছে। আপনার সিজন মাত্র 3 মাস, ব্যবসা করবেন 3 মাস, এর মধ্যে এক একটা গাইড নিয়ে যদি 15 দিন ধরে ওই গাইডের মাল ঠিকঠাক করে দৌড়াইতে হয়, তো ব্যবসাটা করবেন কখন? তো এটাকে ব্যবসা বলে না, এটা কি ইয়ারকি বলে। তো আপনি মাত্র 2,000 টাকা কমে গাইড পেয়ে আরেক জায়গা থেকে কিনে ফেলছেন, খুব ভাল লাগছে আপনার, কিন্তু এ পাশে আপনার যে 15 দিন নষ্ট হয়ে যাচ্ছে, এই 15 দিনের মূল্য কত বলতে পারেন? এরপর আপনি যে 100 পিস মাল সারাবেন, ওইখানে আপনার খরচ কত আসবে? আর এই দৌড়াদৌড়ি কত কিছু।
তাহলে আপনি 2000 বাঁচাইতে যেয়ে অলরেডি 15,000 ড্যামেজ করে ফেলছেন। এই কারণেই আপনি ব্যবসা করবেন কিন্তু আপনার উন্নতি হবে না। আর আপনার যদি উন্নতি না হয় তাহলে তো সেটা সাপ্লায়ারদের জন্য ভালো। সাপ্লায়ারের জন্য ভালো না? কারণ যত বেশি গরিব মানুষ দেশে থাকবে ততই তো মাল কিনবে। তো সাপ্লায়ার কোনোদিন হিসাব কথা আপনাকে শেখাবে না, যেটা আমি শেখাই। আর এগুলো হচ্ছে বিজনেসের পলিসি। মানুষ কখনো কোনো প্রোডাক্টে কোনোদিন বড়লোক হয় না, মানুষ বড়লোক হয় পলিসিতে। কারণ দেখবেন ধানমন্ডি আবাহনী মাঠে আপনার বড়লোকের ছেলেপেলেরা সাকিব আল হাসান হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতেছে, সারাদিন ঠাটানি রোদের মধ্যে ব্যাট বল নিয়ে মনে করেন দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু সবাই তো হতে পারতেছে না। হয়ে যাচ্ছে গ্রামের থেকে কোনো একটা বস্তির একটা থেকে জন্ম নিয়ে এক ছেলে যার ব্রেনের মধ্যে পলিসি কাজ করে। হয়েছে না বাংলাদেশে? খুব গরিব ঘরের একটা ছেলে। আমার বাসার পাশে সবেদাতলা একটা বস্তি ছিল। আমরা যখন ছোটোবেলায় ক্রিকেট খেলতাম তখনও আমাদের বল টল কুড়াই দিত। আর সেই ছেলেটাই পরবর্তীতে নাম হয়েছে বাংলাদেশের খুব বড় মাপের একজন ক্রিকেটার, রুবেল। ছোটোবেলায় আমাদের বল টল এগুলো কুড়াই দিত। আর এটা হচ্ছে বাস্তব। তো ধানমন্ডি আবাহনী মাঠে কত বড় লোকের ছেলেপেলেরা কত লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে জাতীয় ক্রিকেট টিমে জয়েন করার জন্য, কিন্তু কিছুই করতে পারতেছে না। লাস্টে সেখান থেকে বাপের 20 লাখ শেষ, 10 লাখ শেষ, লাস্টে কিছু জিরো ফলাফল। ফলাফল জিরো। আর এক ছেলে একদম জিরো থেকে হিরো হয়ে গেছে। এগুলো হচ্ছে বিষয় যে আপনাকে আগে জানতে হবে পলিসি। পলিসি না জানলে কোনো কিছুতে, রাজনীতি বলেন কোনো কিছুতে আপনি ভালো কিচ্ছু করতে পারবেন না। কিছুদিন দৌড়াদৌড়ি করবেন, ঘাম ঝরাবেন, টাকা পয়সা ধ্বংস হবে, স্বপ্ন দেখবেন, ঘুম হারাম হবে, রাতের পর রাত খালি পলিসি করতে থাকবেন, মানে ব্রেন খাটাতে থাকবেন যে কত যেন লাভ হবে, কত যেন স্বপ্ন হবে। আর স্বপ্ন দেখতে 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 দেখতে, যেমন আপনার ভাবি স্বপ্ন দেখতে দেখতে শাহরুখ খানের স্বপ্ন দেখে ফেলাইছে, সালমান খান রে বাস্তবে পাইছে আমার মতো একটা সুমন খান রে। তো ওইটা তখন আবার মানায় নেওয়া খুব কষ্ট। তো অনেক বেশি স্বপ্ন দেখা যাবে না। রিয়েলিটি কী, বাস্তবতা কী, সেটা আপনাকে আগে শিখতে হবে, জানতে হবে। ওইটার মধ্যে আপনাকে সর্বোচ্চ কী ভালো করা যায় সেটা চিন্তা করতে হবে। কথা বুঝতে পারছেন? খুব কাট ক্লিয়ার কথাবার্তা। এখানে রসকস একটু কম আছে, হয়তো বা কার একটু খারাপ লাগতে পারে, বাট যেটা বলতেছি সেটা হচ্ছে 2 বছর পরে যে আপনি আমাকে বাপ ডাকবেন অথবা বস ডাকবেন, কী কারণে? কারণ আপনার অপ্রয়োজনীয় টাকা ধ্বংস এবং জীবনের সময় ধ্বংসটা আমি আপনাকে থামায়া দিচ্ছি, যেটা আমার ব্যবসায়ী হিসেবে উচিত ছিল না। বাংলাদেশে সব ব্যবসায়ী যেটা করতেছে, একদম সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সবাই তো দেখছেন, যে যেখানে পায় সেটা খায়, খাওয়ার পরে আর উল্টে চাটে যে চাটার কিছু আছে কিনা। যুগ এমন চলে আসছে যে ভাই ভাইয়ের মাংস ছিঁড়ে খাচ্ছে, যে যাকে পারে মেরে খাচ্ছে, ক্ষমতা খাটাচ্ছে, ধরা পড়লে ক্ষমতা খাটাও বেড়ে যাচ্ছে। আর সেখানে আমি আসছি ব্যবসা করতে, আমি খালি বলবো ভাই আমার কাছ থেকে এই মালটা নেন, সবচেয়ে ভালো হবে, আর আমি মিষ্টি মিষ্টি কথা বলে খালি কামাই করব। আর সেখানে আপনি দেখেছেন যে হোয়াটসঅ্যাপে উল্টাপাল্টা প্রশ্ন করলে আমি খুব অ্যাগ্রেসিভ আপনাদের উত্তর দিই। কেমন উত্তর দিই? আপনি একজন ক্লায়েন্ট, আপনি একটা মাল নিলে আমার 500 টাকা ইনকাম হবে, তা আমি তো আপনাকে বলবো যে ভাই খুব ভালো মাল হবে, ভাই আসেন, ভাই ভাই আসেন, আপনার পা উল্টে চাটা দরকার আমার। কারণ আপনি কাস্টমার, আপনার কাছ থেকে 500 টাকা কামাই হবে, 1000 কামাই হবে, 2000 কামাই হবে, কিছু একটা কামাই হবে, 1 টাকা হলেও তো কামাই হবে, তাই না? কিন্তু আমি সেখানে কি করতেছি, অন্তত আমার মোবাইলের আজকে পর্যন্ত যে রেকর্ড আছে, আমি যদি আপনাদের স্ক্রিনশট দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে জুবায়েদ ভাই কে, এটা বুঝতেই আপনার 5 বছর লাগবে। আমার মানসিকতা, আমার ধরন, আমার স্টাইল, এগুলো বুঝতে আপনার 5 বছর লাগবে। কারণ কি? কারণ আমি 80% মানুষকে ক্যান্সেল করে দিচ্ছি যে ভাই আপনি যে টাইপের কথাবার্তা বলছেন, আমার ভিডিও দেখে খুব ভক্ত হয়েছেন, অমুক হয়েছেন, তমুক হয়েছেন, বাট আমার ভিডিও দেখে তো আপনি কিছু শেখেন নাই। আপনি তো পুঁথিগত বিদ্যার মধ্যে আছেন। যেমন আমাদের সমাজে দেখবেন যে ধর্ম বলেন, রাজনীতি বলেন, এটাতে অ্যাগ্রেসিভ কিছু মানুষ আছে। যেমন কিছু মানুষ আছে আওয়ামী লীগের দুর্নাম বললে একদম আপনার পারলে মেরে ফেলে দেওয়ার মতো অবস্থা করবে। কেউ আছে বিএনপির দুর্নাম বললে একদম মেরে ফেলে দেওয়ার মতো অবস্থা করবে। কেউ আছে ধর্ম নিয়ে কথা বললে মনে করেন যে একদম মেরে ফেলে দেয়। ইভেন অনেক ঘটনাও ঘটছে, ধর্ম নিয়ে কথা বললে দেখা গেছে মেরেও ফেলছে, এরকম ঘটছে না? মানুষে আছে তো। ওই যে ব্লগার কাকে কাকে, নাস্তিক টাস্তিক কাকে কাকে মারছে। তো
এই যে ব্রেনগুলো, এই ব্রেনগুলো আসলে তাদের জীবনে কিছু করতে পারবে না। কী কারণে জানেন? কারণ কালে কালে ধর্ম, রাজনীতি সব কিছুর মধ্যে শোধন অথবা আপনার বিষাক্তকরণ কিছু ঘটে। যেমন এখন বর্তমানে আপনারা যদি ওয়াজগুলো দেখেন, এই ওয়াজগুলো যে ভাষায় কথা বলে, যে উদাহরণে আড্ডা মারে, যে ধরনে আপনার নাচ গান করে, এটা কি অরিজিনাল ইসলাম? কিন্তু ওই ওয়াজ মাহফিলে দেখবেন হাজার হাজার ভক্ত আছে, হাজার হাজার নর্তক আছে, ঢঙের বাদশা আছে না? দেখতেছেন না আপনারা? এরাও তো শিক্ষিত। জিজ্ঞাসা যদি করেন দেখবেন যে অনার্স কমপ্লিট করা, মাস্টার্স কমপ্লিট করা, অথবা ভালো ফ্যামিলির। কিন্তু বেসিক্যালি এরা হচ্ছে ধর্ম অন্ধ। তো ধর্ম অন্ধ অথবা ধর্ম প্রতিবন্ধী, আমি অন্ধ বলি না, আমি বলি প্রতিবন্ধী। কারণ আপনার ধর্মের মধ্যে যদি কেউ বিষাক্ত কিছু ঢুকাতে চায়, দিক নির্দেশনাহীনভাবে কিছু ঢুকাতে চায়, যেটা আপনার ধর্মকে কলুষিত করতেছে, বিপদগামী করতেছে, অপব্যয় করতেছে, অসম্মানের কারণ করতেছে, তাহলে কিন্তু আপনি যদি সঠিক ধার্মিক হন, আপনার বিবেচনা দিয়ে সেই জিনিসটাকে প্রোটেক্ট করাটা গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যদি ধর্ম অন্ধ হন অথবা ধর্ম প্রতিবন্ধী হন, তখন তো ওই আপনার সামনে যে যা বলবে সেটা নিয়ে আপনি নাচতে থাকবেন, ওইটা নিয়ে পারলে মার্ডারও করে ফেলে দেবেন। ঠিক রাজনীতিতেও সেম ঘটনা। রাজনীতিতে আপনি যদি জেনুইন একজন ভালো নেতা হতে চান, যে কাণ্ডারি, যে দলের আদর্শ এবং রাষ্ট্রের স্বার্থ দেখে, সে কিন্তু যে নেতাও যদি কোনো ভুল করতে থাকে ওখানে প্রোটেস্ট করে যে ম্যাডাম অথবা স্যার এটা করা যাবে না, এটা করলে আমাদের দলের সুনাম নষ্ট হবে। তাৎক্ষণিকভাবে হয়তো বা দলের কোনো কর্মী খুব ফয়দা লুটবে, উপকৃত হবে। আপনারও যদি টাকা খাওয়ার ইচ্ছা থাকে হয়তো বা সেখান থেকে আপনিও ভাগা খাবেন, কিন্তু একটা সময় পরে কিন্তু এটা বোম আকারে অ্যাটম বোম হয়ে যাবে। তখন কিন্তু পলানোর রাস্তাও খুঁজে পাবেন না। তাহলে আমাদের উচিত আমাদের রাষ্ট্র এবং দলের সম্মানে এবং আদর্শে আমাদের মধ্যে যারা অতিরিক্ত স্বার্থলোভী এবং পাঁচাটা ক্যাটাগরির মানুষ, তারা তাদের সুবিধার্থে দলের আদর্শটাকে যেভাবে অপব্যয় করতেছে, তাদেরকে থামানো এবং তাদেরকে শুরুতেই দল থেকে সে যত ক্ষমতার অধিকারী হোক না কেন অথবা যাই হোক না কেন, তাকে সবার আগে শোধরানোর সুযোগ দেওয়া। আর একবার দুইবার তিনবার যদি তাকে আমরা যদি শোধরানোর সুযোগ দেওয়ার পরে সে যদি দলের আদর্শ মেনে না চলে, তাহলে তাকে কিন্তু ক্লোজ করে দেওয়া উচিত। আর তাহলে দল মুখ থুবড়ে পড়ে যাবে। আর দল পড়ে যাওয়া মানে তো আপনিও পড়ে যাওয়া, আমিও পড়ে যাওয়া, তাই না? তো এই যে কথাগুলো যে বলার মতো সেই লিডারটাই তো দরকার, যেটাকে বলা হয় ইন্টেলেকচুয়ালিটি এবং আদর্শ নেতা, যে দলের মধ্যে থেকে দলের ম্যাডামকে অথবা স্যারকে বলতে পারে জোর গলায় যে আমাদের এটা করা ঠিক না, এটার জন্য মানুষ আমাদের ভোট দেয় নাই, অথবা এটার জন্য মানুষ আমাদের আস্থা করে নাই। আর এগুলো কিন্তু হয় না বলে যে যেখান থেকে পারুক নেতার খালি পা চাটতে থাকে নিজের সুবিধার জন্য, যার কারণে বাংলাদেশে কোনো দল সাধারণ মানুষের বিশ্বাসের জায়গা অথবা আস্থার জায়গাতে নাই। খালি 5 বছরে সে খায়, ও 5 বছর স্বপ্ন দেখায় এসে খায়, আবার 2 দিন পরে সবকটা জেলে পচে অথবা দেশ থেকে পালায়, আবার আরেক দল আসে, তারও সেম অবস্থা হয়। কিন্তু দলের মধ্যে পরিশোধন, যেটা নীতি আদর্শের পরিচালনা এবং পরিশোধন, এটি কিন্তু হয় না। তো এই কথাগুলো বলার একটাই কারণ, সেটা হলো যে আপনাকে সবার আগে ইন্টেলেকচুয়ালিটি থাকতে হবে, ম্যাচুরিটি থাকতে হবে, চিন্তা শক্তিগুলো দূরদর্শী ক্ষমতা সম্পন্ন হতে হবে। তা না হলে আপনাদের তো ব্যবসা করার প্রয়োজন নাই। বাপের টাকা, গরু বেচা টাকা, ছাগল বেচা টাকা, এরপরে প্রবাসী ভাই বোনের কাছ থেকে নেওয়া টাকা, এগুলো নিয়ে আপনি আপনার মোহে জীবনে কিছু সময় নষ্ট করবেন আর টাকা ধ্বংস করবেন। আর সেইখানে যদি কোনো ব্যবসায়ী অথবা কোনো সাপ্লায়ার যদি খালি টাকার লোভী হয়, তাহলে আপনাকে খালি স্বপ্ন বেছে বেছে আপনার কাছ থেকে টাকা কামাই করে নেবে। আর এই কারণেই আমাকে যারা হোয়াটসঅ্যাপে নক করেন, তাদের 70-80% মানুষের যে প্রশ্ন শুনলেই বোঝা যায় যে আপনি কোনোদিন ব্যবসায়ী হইতে পারবেন না। কারণ আপনি শিক্ষা অথবা কমন সেন্স প্রতিবন্ধী।
হয়তো আপনি কষ্ট পেতে পারেন যে জুবায়েদ ভাই, আপনি তো আমাকে হোয়াটসঅ্যাপে এরকম একটা নক দিয়েছেন, তাহলে আপনি আমাকে প্রতিবন্ধী বলতেছেন, তা আপনি কোন জ্ঞানী, কোন অমুক, কোন গোড়ার ডিম, হ্যান ত্যান। হ্যাঁ ভাই, বলতে পারেন ভাই, এসে স্যান্ডেল দিয়ে 2টা বাড়ি মারতে পারেন, আমার কোনো সমস্যা নেই। বাট মেরে টেরে যাওয়ার পরে স্যান্ডেল দিয়ে 2টা বাড়ি মেরে চলে যদি যান, 2 বছর পরে যে এই 2 বছরের মধ্যে এই ব্যবসার মধ্যেই থাকবেন, সবই না অনুরোধ করব। এরপর কতজনে যে কতভাবে আপনাকে ধর্ষণ করবে, ব্যবসায়িক ধর্ষণ বুঝেন, ব্যবসায়িক ধর্ষণ করবে, দর্শন দোষিত হইতে 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 তারপরে 2 বছর পরে তখন হঠাৎ করে মনে পড়বে যে হ্যাঁ, এক ভাই আমাকে নিষেধ করছিল যে আমি ব্যবসায়ী হতে পারবো না, কারণ আমার কমন সেন্স কম, আমার শেখার ইচ্ছা কম, আমার গবেষণার শক্তি কম, আমার দক্ষতা এখনও, মানসিক দক্ষতা এখনও জিরোর কাছাকাছি। ভাই আমাকে বলছিল যে যে কোনো ব্যবসা করার আগে একটু গবেষণা করতে হয়, কার সাথে ব্যবসা করছে তাকে একটু চিনতে হয়, সে কি শেখাচ্ছে সেই জিনিসগুলো একটু শিখতে হয়, একটু পরিশ্রম ছাড়া রাতারাতি টাকা আসবে এটা কেমনে চিন্তা করেন? 26টা বছর লাগে, 24টা বছর লাগে অনার্স মাস্টার্স করে আপনার ওই ভালো ডাক্তার হইতে, তারপরে পেশেন্ট আসতে চায় না। এরপরে ওই ডাক্তারের ওইখানে ওই চেম্বারের সামনে 2টা এসএমডিরে বসায় রাখা লাগে, তারা গল্প করে, স্যার এমন একটা পেশেন্ট দেখি যে ইন্ডিয়াতে ফেরত দিয়ে দিছে, বলছে তো মরে যাবে, স্যার মাত্র কি এটা 20 টাকার ওষুধ দিছে, খেয়ে একদম সে দিব্যি ভালো। এই যে গল্পগুলো বলা মানে হুজুরে পীর বানানো, এই কাজগুলো করার জন্য মানুষ হায়ার করে ডাক্তারে বড় বানাইতে হয়, তাছাড়া কপালে ভাত জুটে না, সার্জারির পেশেন্ট জুটে না। বুঝতে হবে কারণ, কারণটা হলো আমাদের সাধারণ মানুষদের কমন সেন্স কম, তার অ্যানালিটিক্যাল পাওয়ার কম। আমি অসুস্থ, আমাকে তাকে বুঝতে হবে ইন্টারনেটের জগৎ, আমাকে বুঝতে হবে সবার আগে আমার পেইনটা কোথা থেকে তৈরি হচ্ছে। দেখবেন অসংখ্য মানুষ 4 দিন 5 দিন 7 দিন অসুস্থ, হাই অ্যান্টিবায়োটিক খেয়ে এরপরে চেক আপ করাতে গেছে, চেক আপে সব ভালো আসছে। এখন সাধারণ মানুষ এটা একবারে চিন্তাও করে দেখে না যে জীবনটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে আমার এই জীবন বাঁচানোর জন্য প্রাইমারি কিছু জিনিস অন্তত আমি শিখি। অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে 14 দিনের মধ্যে যদি আমি কোনো চেক আপ টেক আপ করাই, ইউরিন টেস্ট, কোনো কিছু টেস্ট করি, অনেক বড় বড় জীবাণু ওখানে ধরা পড়বে না অ্যান্টিবায়োটিক মেডিসিনের ইফেক্টের কারণে। তাহলে আমি যদি কোনো রিপোর্ট যদি চেক আপ করাতে ডাক্তার বলে, তো ডাক্তারকে বলতে হবে যে আমি তো একটা অ্যান্টিবায়োটিক খাইছি, তাহলে আমার কিচ্ছু করার নাই, এই এই চেক আপ করে ফলাফল কিছুই প্রপারলি পাবো না, অন্তত 12 থেকে 14 দিন ওয়েট করি, তারপরে আমি দেখি কি হয়। এরপর আপনার কোথায় ব্যথা, কী কারণে ব্যথা, কী কারণে যন্ত্রণা, নিজে যদি সেটা যদি বোঝার মতো যদি ক্ষমতা না থাকে, তা আপনি তো ডাক্তার আউল বাউল কথা বলবেন, আর ডাক্তারও আউল বাউল আপনার খালি চেক আপ দিয়ে দিয়ে আপনার টাকারও ধ্বংস করবে, আপনারও ভোগান্তি হবে, লাস্টে ডাক্তারও সিটার হবে, আপনিও কেসে মরে যাবেন। তাহলে আপনার এই যে লেখাপড়া শিখলেন, এটার লাভটা কি হলো? জাস্ট পুঁথিগত বিদ্যা। তা আপনার এই পুঁথিগত বিদ্যার কারণে আজকে বাংলাদেশটা ধ্বংস হতে যাচ্ছে। এই যে আপনারা সারা রাত জেগে জেগে ফেসবুক ইউটিউবের এই যে যত বগিযোগী নিউজ আছে, কেন নিউজগুলো দেখে বুঝেন না এই নিউজগুলো সঠিক না জেনুইন না ভুয়া? এটা যদি রিপোর্ট করে বন্ধ করাই দিতে পারেন, ইভেন আপনি আনফলো করে দিতে পারেন, এটাকে ব্যান করে দিতে পারেন, তাহলে এইসব আজে বাজে অপ্রয়োজনীয় অথবা যুক্তিহীন অথবা রুচিহীন অথবা বাস্তবতাহীন নিউজ করে করে জাতিকে বিভ্রান্ত করছে, আপনার সময় নষ্ট করছে, আপনার মানসিকতাকে ধ্বংস করতেছে, এই টাইপের, এরা তো বেসিক্যালি ডিজিটাল অ্যাক্টে এরা বিশাল পানিশড হওয়ার যোগ্য। এরা কোনো ডিজিটাল ক্রিয়েটার না, এরা কোনো সাংবাদিক না, এরা ইয়াং জেনারেশনের মধ্যে অপশিক্ষায় শিক্ষিত কিছু ছেলে মেয়ে, যারা ওই 7-8 হাজার টাকা দিয়ে যে চোরাই ক্যামেরা বিক্রি করে না বিভিন্ন ক্যামেরার দোকানে, ওরা তো আর বলে না এগুলো চোরাই ক্যামেরা, বলে যে আরও সস্তা ক্যামেরা দিচ্ছি, আরও সস্তায় ক্যামেরা দিচ্ছি। যে ক্যামেরা বানাইতেই খরচ 50,000, সেটা ওই 10,000-এ দেয় কেমনে? ওই চোরাই মার্কেটের থেকে কতগুলো চোরের সাথে পরিচয় আছে, ছিনতাইকারীর সাথে পরিচয় আছে, ওখান থেকে এনে তারপরে ঠিকঠাক করে তারপরে ঘষে মেজে বিক্রি করে 10,000 টাকায়। তো 10,000-15,000 টাকার ক্যামেরা কিনে ভিডিও একটা বানাই, কী হয়েছে, হয় সাংবাদিক নয় ডিজিটাল ক্রিয়েটার নাম হয়েছে। বাট এটা যে একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে, একটা দলকে ধ্বংস করে দিচ্ছে,
একটা সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। তো এদের নামে কত বড় আপনার ক্রাইম মামলা হওয়া উচিত। কিন্তু আপনি কিন্তু রিপোর্ট করতেছেন না, অথবা আপনি কিন্তু এগুলোকে ব্যান করতেছেন না। উল্টে আপনি এগুলো দেখে দেখে রাত ৩টা পর্যন্ত ঘুমাচ্ছেন, সকালবেলা অফিসে দেরি করে যাচ্ছেন। আর এরকম আজে বাজে নর্তকী ফর্তকী যত যায় এগুলো দেখে আপনি আপনার স্বাভাবিক জীবন থেকে আপনার ব্রেন অন্য জায়গায় চলে গেছে। অর্থাৎ আপনাকে দিয়ে আর বাস্তব জীবনের প্রতিদিনের যে রেগুলার কাজ, যে ডিসিপ্লিন, তারপরে সংসারের যে সুন্দর বিনোদন, বন্ধুত্ব, সন্তানের সাথে, স্ত্রীর সাথে, পরিবারের মানুষদের সাথে, ওগুলো জায়গা থেকে আপনার ব্রেন এখন অন্য জায়গায়। আপনার ব্রেন এখন একটা ডাস্টবিন। সো ইউ শুড স্টপ ইট। আপনাদের উচিত এগুলো সব থামান। মোবাইলের থেকে প্রয়োজনীয় সোশ্যাল ল্যাপটপ সব ফেলে দেন। কারণ আমাদের যে সোশ্যাল জগতে আমরা ঢুকছি, সোশ্যাল মানে কি, সামাজিক, রুচিশীল, সৃজনশীল, ক্রিয়েটিভ, সেই সোশ্যালটাকে আমরা দৌলতদিয়া ঘাটের থেকে খারাপ অবস্থায় বানায় ফেলছি। সো এখান থেকে বের হয়ে যাওয়াটাই ভালো। এখান থেকে বের হয়ে যাওয়াটাই ভালো। তাহলে আপনাদের এই যে অপ্রয়োজনীয় কথাগুলো বলতেছি কিন্তু আপনাদের ম্যাচুরিটি ডেভেলপমেন্টের জন্য। তো আপনারা এই যে গাইডের যে কাপড়গুলা, এই কাপড়গুলা নিবেন, নেওয়ার পরে যেখান থেকে ভালো লাগে আপনার, যার সঙ্গে কথা বলে আপনি আস্থা পান। আমার কাছ থেকে শিখতেছেন এর অর্থ যে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে, নো, কখনো না। ট্রাস্ট মি, কখনো না। আপনি যেখান থেকে ভালো পাবেন সেখান থেকে নেবেন। এরপরে দামাদামি তো অবশ্যই করতে হবে, সেটা খুব ভালো বিষয়। আমরা যেমন দামাদামি করার কোনো অপশন রাখি না, আমরা সব ফিক্সড প্রাইসে দেওয়ার চেষ্টা করি। বাট আপনি দামাদামি করছেন না। বাট আমি যেটা করি, আমাদের গার্মেন্টসের, আমাদের তো বাইং হাউস আর গার্মেন্টস মেইন, ট্রেডিং হাউস আর গার্মেন্টস। আপনারা আমাদের অফিসে আসলে দেখতে পারবেন কতশো বিলের কাগজ আছে। কেমন? আমরা চিন্তা করেছি এই শার্টটা যেমন আমার তৈরি করা, এই শার্টটা কথার কথা তৈরি করতে খরচ হবে 460 টাকা মনে করেন। এখন আমাদের গার্মেন্টস ট্রেড হচ্ছে 5% আমাদের বিজনেস টার্গেট। তো আমরা দেখলাম 460 টাকা বায়ার আমাকে অ্যাডভান্স পে করে দিচ্ছে, কথা কথা 4 লাখ টাকা পে করছে। মালটা বানানো হয়ে গেছে, হওয়ার পরে দেখলাম যে না, আমাদের কস্টিং ভাবছিলাম যে 410 টাকা অথবা 415 টাকা, 460 টাকা আমরা বিল করছিলাম। বাট 415 টাকা লাগে নাই, 360 টাকায় হয়ে গেছে। তাহলে বাচ্চা কত? 45 টাকা। ওকে, কাস্টমারকে বলে দাও যে মাল নিয়ে যেতে, সাথে এই টাকাটা ফেরত নিয়ে যেতে। বাংলাদেশে গার্মেন্টসের জগতে কোনো দিন, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আমেরিকা বলেন, বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্র অথবা সভ্যতা তো আমেরিকা, শুনলে আপনাদের চোখ বিশাল কপালে উঠে যায়। আমেরিকারও কোনো কোম্পানি জীবনে কোনো দিন কাউকে এভাবে টাকা ফেরত দিছে কিনা? আর আমার কোম্পানিতে এরকম বিলের কাগজের অভাব নাই। এই যে গাইটের জগতে ব্যবসা করতেছি, আমরা একটা লিস্ট ধরে দিছি যে এই লিস্ট নেন, 12,000 টাকা অমুক প্রোডাক্টের দাম। অনেকে দেখা যায় লিস্ট দেখে আলোচনা সমালোচনা অনেক কিছু করে, ডাজেন্ট ম্যাটার। জুবায়েদ ভাই কোনোদিন কাউকে এইভাবে গুনেই না, কারণ জুবায়েদ ভাই জানে সে কী করবে। এখন আপনাকে যে গাইডটা দিচ্ছি, ওই গাইডটার দাম যে মার্কেটে 13,000 কিনা সেটা আপনি জানেন? যে কোয়ালিটিটা আপনার ওই 12,000 টাকার মালের মধ্যে ভরে দিচ্ছি আমি, কোন বাপের বেটায় আছে ওইটা দিবে? ও তো 12,000 না, ও 11,000 টাকা আপনার কাছ থেকে কাজ নিবে আর ধরায় দিবে 7,000 টাকার মাল। আর আমি আপনার কাছ থেকে 12,000 টাকা যেটার জন্য নিচ্ছি, সেটার মধ্যে কি কোয়ালিটিটা আমি দিচ্ছি, কি শ্রমটা আমি দিচ্ছি, কতগুলো পলিসি আমি ওর মধ্যে ব্রেন খাটাচ্ছি, আপনাদের কোনো আইডিয়া আছে? আইডিয়া নাই তো। এরপর কতজন মানুষকে আপনার টাকা পাঠান, সেই টাকা বিকাশ করতে হয়, তারপরে কনভার্ট করতে হয়, কত রকমের খরচ আছে একটা মালের পিছনে। অনেক সময় একটা মাল নিয়ে গেছে 200 টাকা ভ্যান ভাড়া দিয়ে অনেক দূরে যেয়ে সেটা বুকিং দিতে হয়, 1 টাকা কোনো দিন আপনাদের কাছ থেকে নেই। এরপরে আবার যদি শুনি যে না, কুরিয়ার সার্ভিস যেখানে, তার থেকে ওনার বাসা অনেক দূরে, প্রায় 15 কিলোমিটার, মালটা নিয়ে যেতে ভ্যান ভাড়া অনেক টাকা আসবে, গাড়ি ভাড়াও তো ফ্রি করে দিই। কতজনকে এই পর্যন্ত দিচ্ছি দেখছেন? তারপরে মাল বিক্রি করছি, করার পরে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত মাল রিটার্ন করে দিছি, যে ভাই এত লাগে নাই, আপনি যেটা চাইছিলেন, যে কোয়ালিটি চাইছিলেন, ওর থেকে বেটার কোয়ালিটি 10,000 টাকা কমে দিয়ে দিচ্ছি, আমি জুবায়েদ ভাই দিছি। প্রয়োজনে আপনার যদি কোনো সন্দেহ থাকে, ওই মালটা আরেক জায়গা থেকে ওই দাম দিয়ে কিনেন, কেনার পরে ওইটার মধ্যে কি কোয়ালিটি পান, আর আমি যে 10,000 কমে আপনাকে মালটা দিলাম, এটার মধ্যে কি কোয়ালিটি পান সেটা দেখেন।
বরঞ্চ ওইটার থেকে আমারটা আপনি বেশি পাইতে বাধ্য। তা আমি হচ্ছে এই ব্যবসা করি, আমাকে আপনি নর্মালি কাগজ কলমে অথবা ওই যে থার্ড ক্লাস ব্রেন দিয়ে, বস্তি কোয়ালিটি ব্রেন দিয়ে ওই ছিলেন ওই কোনো দোকানের কর্মচারী অথবা কোনো দোকানের যে দুপুরে ভাত টিফিন কিনিয়ে টেনে বেড়াতেন, এখন কোনো মতে কয়টা গাইড কিনে দোকানদার হইছেন, কাস্টমারে বলে বেড়ান ইম্পোর্টার। আপনার মতো এইসব বালসাল কোয়ালিটি তো আমারে গুণে লাভ নাই। বাংলাদেশে বহুত বড় বড় গার্মেন্টসের এমডি আমার অফিসে এসে আমার সাথে দেখা করার জন্য লাইন দিয়ে বসে থাকে, সিরিয়াল নে কবে আমার সাথে দেখা হবে। তা আমি যে এই যে গাইডের জগতে কামলার মতো খাটি, নিজের পরিচয় গোপন করে দিয়ে, নিজের চেহারা গোপন করে দিয়ে, নিজের স্টাইল গোপন করে দিয়ে, আপনার চিন্তা করার দরকার নাই যে খয়রাতি পার্টি মাল কিনতে এসে গাত পা চেহারা দেখে তো মনে হচ্ছে যে এটা কামলা। আমার সাথে দেখা করতে কয়দিন খালি সিরিয়াল লাগে, সেই সিরিয়ালে দাঁড়াই থাকেন। পোশাক দেখে এভাবে বিচার বিচার করার দরকার নেই। অথবা আমি যে আমার কাজগুলাকে, আপনারা তো 2 টাকার কোম্পানি মালিক হইলে কি হচ্ছে, এই এটা কর ওইটা কর বলে বলে অফিসের লোকদের খাটান। আর আমি আমার অফিসের এক একটা ম্যানেজার থেকে শুরু করে পিয়নকে পর্যন্ত অফিসে বসায় রেখে বলি যে বাতাস খান, ঠান্ডা মাথায় কাজ করেন, আমি কামলার মতো খেটে আসি, কোনো সমস্যা নেই। গতকালকে অফিসে বলতেছিলাম যে এত লোকজন হচ্ছে, বসার জায়গা তো সমস্যা, এত কাস্টমার, এত কল, একজন আরেকজনের সাথে কথা বলতে গেলে সমস্যা হচ্ছে। তাহলে একটা কাজ করেন, আমার রুমের আমার যে চেয়ার টেবিল আছে এগুলো বের করে ফেলেন। আমার চেয়ার টেবিল বসালে ওটা যথেষ্ট জায়গা দখল করেছে, ওটা চেঞ্জ করে ওখানে 2টা চেয়ার টেবিল বসায় 2জন ম্যানেজার বসে যান। তা আমাকে জিজ্ঞাসা, স্যার কি বলেন স্যার, আপনি কোথায় বসবেন? স্যার আমার বসার জায়গা লাগবে, আমি তো ওই অফিসের সামনে একটা টুল নিয়ে বসলেও মানুষ আমাকে কাজ দিবে। আপনারা 10জন মানুষ অফিসের মধ্যে বসে যে কয়টা অর্ডার সারাদিনে কাটতে পারবেন, আমি অফিসের গেটের বাইরে একটা টুল নিয়ে বসলে তার থেকে বেশি যদি কাটতে না পারি, তা আমি বস হয়েছি কেন? আমি আপনাদের লিডার হয়েছি কেন? আমি আপনাদের গার্ডিয়ান হয়েছি কেন? আমি তো ভাব মারার জন্য বসি নাই। ভাব তারাই মারে যারা ছোট থেকে বড় হয়, ধূপধাপ চুরি করে, ছোট লোকই করে, সার ডাক ছাড়া ডাক শুনে না, একদম জিরো থেকে যারা হিরো হয় রাতারাতি চুরি করে, তাদের সার ডাক শুনতে ভালো লাগে। তারা স্যার বলে না ডাকলেও 2বার যদি স্যার না বলেন, তাহলে মনে করেন যে তাদের ডাক শুনতে ভালো লাগে না। কারণ তাদের কোয়ালিটিটাও এরকম বস্তি কোয়ালিটির, তো জিরো থেকে উঠছে। ভাই এরকম ছোট মান মানসিকতার মানুষ তো জোবায়েত ভাই না। আপনারা ভিতরে সুন্দর করে বসেন, আপনারা এখানে আমার টিমে কাজ করেন, হয় আমার কাছে চাকরি করেন কেউ, অথবা আমার কাছে কেউ শিখতে আসছেন, অর্থাৎ কি আমাকে ভাই ডাকছেন। তো আমার কাজ তো আমার চেয়ার ছেড়ে দিয়ে আপনাদের টপ পজিশনে রাখা, আপনাদের সম্মান বাড়ায় দেওয়া, মানুষ যেন আপনাদের মাথায় নিয়ে নাচে। আমার কাজ তো সেইটা। আমার কাজ এইটা না, এই এটা একটু দেখেন তো এটা কি করা যায়, ওইটা একটু ওই কাস্টমারের সাথে একটু কথা বলেন তো, আর ওই কোট প্যান্ট পরে আমি টাই পরে চেয়ারে বসে থাকবো, এগুলো হচ্ছে ফকিন্নির বাচ্চারা এরকম ম্যানেজিং ডিরেক্টর হয়। এটা কোনো বংশীয় কোনো ম্যানেজিং ডিরেক্টর ভাব মারে না। যে কোম্পানি মালিক, সে যদি অরিজিনাল ব্যবসায়ী যদি হয়, সে সবার আগে চিন্তা করবে, সে সবার আগে চিন্তা করবে যে তার যত কর্মকর্তা কর্মচারী আছে তাদের মার্কেট ভ্যালু, সোশ্যাল স্ট্যাটাস কত হাই করে দেওয়া যায়, যেন তারা মৃত্যুর আগ পর্যন্ত এই কোম্পানিটার নাম বলে যে না, জীবনে একটা কোম্পানিতে চাকরি করেছি, অথবা কাজ করেছি, অথবা কাজ শিখেছি, অথবা ইন্টার্নি করেছি, বাট ইট ওয়াজ মোর দ্যান বিউটিফুল। এটা আমার কোম্পানি ছিল না, এটা আমার পরিবার ছিল। এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন মিস করতে থাকে। ইংল্যান্ড আমেরিকায় যাবে, ওখানে ঘন্টা চুক্তিতে বেতন পাবে, ওখানে বসে বসে যেন তার ভিতরের থেকে কান্না আসে যে ইস, আমি এমন একটা জায়গায় কাজ করতাম, আমার কোনো বস ছিল না। কিসের বস? উনি তো আমার আপন ভাই ছিল, আমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু ছিল, দোস্ত ছিল। দোস্ত বুঝেন? দোস্ত ছিল। এইটাকে বলে কর্মক্ষেত্র, এইটাকে বলে কোম্পানির মালিক, এটাকে বলে লিডার, এটাকে বলে টিম ওয়ার্ক। আমি তো এভাবেই চিন্তা করি। আমি যেভাবে কাজ করি, এর এক একটা ছবি যদি আপনাদের যদি দেখাই, আপনার চিন্তা করবেন ইনি কি কোম্পানির মালিক না ইনি কোম্পানির পিয়ন। আই ডোন্ট মাইন্ড, কিচ্ছু যায় আসে না। আপনি কি মনে করবেন? আপনি মনে করেন বলেই আপনি এখনো ফকিরনি।
আপনার মেধা, আপনার সোশ্যাল স্ট্যাটাস, আপনার সম্মান সব কিছু এখন ফকিন্নি ক্যাটাগরির। আই হ্যাভ নো ভ্যালু ফর ইউ। আপনার জন্য আমার বিন্দুমাত্র কোনো রেসপেক্টই নাই, কারণ আপনি তো ওই লেভেলের মানুষ না। নেতা হইতে গেলে, পরিবারে যেমন গার্ডিয়ান হতে গেলে বাবা সব ঝড় তুফান বিপদ আপদ সব কিছু মাথায় নিয়ে নিজের সন্তান, স্ত্রী, বাবা মা, ভাই বোন, ভাই যেটা বকাটে হয়ে গেছে সেইটাকেও ঠিক করার জন্য সেও কোনো অপরাধ করলে, কোনো সালিশ বিচার হলে সবার আগে নিজের মাথাটা পেতে দেয় যে শাস্তি দিলে আমাকে দেন, আমার এই ছোটো ভাইটা ও একটু দুষ্টু, আমি ওকে বাসায় যেয়ে ঠিক করে দিব। কোনো ড্যামারেজ, কোনো ক্ষতিপূরণ হলে আমার উপর দেন, আমার ছেলেটা একটু দুষ্টু। তো বুঝেন কী কারণে বাবার সম্মান পরিবারের সব থেকে হাই থাকে, কারণ বাবা নিজে নিজেকে পথে নামায়, আর সন্তান, স্ত্রী থেকে শুরু করে সবাইকে টপ লেভেলে সমাজে বিচরণ করার জন্য ব্যাকগ্রাউন্ডে কাজ করে। বাবাই হচ্ছে একটা পরিবারের সব থেকে বড় অহংকার। আমাদের দেশে কিছু হুজুর টুজুর আছে, ওই বেটিকে নিয়ে অনেক কথাবার্তা অনেক কিছু বলে টোলে লাস্টে দেখা যায় যে 4টি বিয়ে করছে, 5টা বিয়ে করছে। লাস্টে ওই মিডিয়ার বেশ্যারাও পর্যন্ত বলতে থাকে অমুক হুজুরকে বিয়ে করবো, এটা আমার টার্গেট, এটা আমার স্বপ্ন। মানে এই হুজুরগুলো নিজেকে বেশ্যার হুজুরে বানায় ফেলে। এত নারী উদ্যোক্তা অমুক তমুক এত কিছু নিয়ে দরকার কি? দরকার নেই তো। নারীকে মানুষ ভাবেন, নিজেকেও মানুষ ভাবেন। আপনি যেটুকুন পাওয়ার যোগ্য আপনি সেটুকুন নেন, নারীকে সেটুকুন দিয়ে দেন। ভেরি ইকুয়াল, ভেরি সিম্পল। আপনি বেটা মানুষে ওই নারী কমিটির সভাপতি হওয়ার দরকার নেই তো। তো কথাগুলো বলতেছি, আপনারা আপনাদের সেন্সগুলো একটু তৈরি করবেন। ব্যবসা আরও পরে, অনেক পরে ব্যবসা। আগে হচ্ছে আপনাকে পলিসি জানতে হবে, মনুষ্যত্ব শিখতে হবে, লিডারশিপ কি সেটা শিখতে হবে। তারপরে যে আস্তে 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 যে কাজটাই করবেন সেটার মধ্যে ব্যক্তিত্ব আসবে, সেটার মধ্যে স্থিতিশীলতা আসবে, সেটার মধ্যে ছটফটানি কম আসবে। তারপরে আস্তে আস্তে আপনি যা করবেন সব কাজের মধ্যে বরকত এবং স্টেবিলিটি এবং সাকসেস আসা শুরু করবে। কিন্তু আপনি যে মানসিক প্রতিবন্ধী, আপনাকে দিতে কিছু হবে না, আপনি তো প্রতিবন্ধী। তাহলে আপনাকে প্রতিবন্ধী থেকে আগে খুব বিচক্ষণ একজন ব্যক্তিতে পরিণত হতে হবে, যার সহন ক্ষমতা, যার ভদ্রতা, যার মানসিকতাগুলো অনেক বড়। বাইরের মানুষ কে কি বলল এটা দেখার বিষয় না। আপনি নিজেকে নিজে আয়নার সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করবেন যে আমি কি একজন গার্ডিয়ান? আমার মধ্যে গার্ডিয়ান হওয়ার মতো কোন কোন গুণ অথবা যোগ্যতা আছে, কোন কোন ব্যক্তিত্বটা আমার আছে। এরপরে যে যখন নিজেকে প্রশ্ন করে নিজে জানতে পারবেন ইয়েস আই ডিজার্ভ ইট, আমি আমার কল্ব আত্মা থেকে। ওই টাকা বাড়ায় দিলে হুজুর যেমন ফিনিশিং মারে, যেদিন টাকা একটু কম উঠতে থাকে তখন হুজুরের খালি ওই মরা বাপ মা নিয়ে দোয়া বাড়তে থাকে আর ঢঙের কান্না বাড়তে থাকে। মানে নিজের বাপ মার থেকে হুজুরের আপনার বাপ মার জন্য দোয়া করার ঢং বাড়তে থাকে, যেন কোনো মতে আপনি একটু কান্দে দেন আর 2 টাকা বেশি দান করেন। দরকার নেই তো, এত ঢঙের দরকার কি? এত ঢঙের দরকার নাই। যে এলাকায় মসজিদ ওই এলাকার মানুষের যদি সেন্স না কাজ করে যে আমাদের মসজিদের জন্য আমাদের দান করা উচিত, আমাদের সারা মাসে কত খরচ আছে, ব্যয়ভার আছে, সেগুলো আমাদের সবাইকে প্রতি মাসে রেগুলারলি এটুকুন দিয়ে আমাদের মসজিদটাকে সুন্দর করতে হবে, মসজিদটাকে বাঁচায় রাখতে হবে, কারণ এটা আমরা আল্লাহর ঘর বলতেছি। তো ওই এলাকার মানুষের মনের মধ্যেই যদি এগুলো যদি না আসে, এই দায়িত্ববোধগুলো, সৃষ্টিকর্তার সাথে দায়িত্ববোধ, এটা বাইরে ইয়ার্কি মারার জায়গা না, বাইরে ইয়ার্কি মারার জায়গা না, সৃষ্টিকর্তার সাথে ইয়ার্কি মারতেছেন। তো সেই সেন্সটা যদি এলাকার মানুষের ভিতরের থেকেই যদি না আসে, তো এলাকার মসজিদে থাকার দরকার কি আছে? আর যদি মসজিদ যদি বানাই ফেলেন, তাহলে আমার মতো হুজুর, কথার কথা আমি যদি হুজুর হইতাম, আমি সবার আগে গেটের কাছে বেত নিয়ে দাঁড়ায় থাকতাম, ঢুকার সময় পাশার পরে 2 বাড়ি আর বের হওয়ার সময় 2 বাড়ি।
যে সৃষ্টিকর্তার সাথে ইয়ার্কি মারা যাবে না, ধর্মের সাথে ইয়ার্কি মারা যাবে না। বাড়িটা না মারলে, না জ্বললে মনে পড়তো না। কারণ মিষ্টি কথা তো প্রতিদিনই তো হুজুর খুতবা দিতে থাকে, কিন্তু তাতে তো মানুষ চেঞ্জ হচ্ছে না। তো যখন জ্বলবে তখন ঠিকই চেঞ্জ হবে। যখন জ্বলবে তখন চেঞ্জ হবে। তাহলে আমার এই কথাগুলো আপনাদের কাছে অনেক কষ্টদায়ক হতে পারে, অনেক কারো কাছে যার কলিজায় ধাক্কা লাগবে, তার কাছে মনে করেন আমি সিটার বাটপার হইতে পারি অথবা খারাপ মানুষ হতে পারি, ডাজন্ট ম্যাটার। বাট সাধারণ মানুষ যার কোনো স্বার্থ নাই, যার জীবন সৎ এবং সুন্দর, সে অন্তত আমার ভিডিওটা দেখে বুঝতে পারবে যে আমি কি বুঝাইছি। কারণ যার কলিজায় ধাক্কা লাগবে তার কাছে তো আমি খারাপ হয়ে যাবই, কিছু করার নাই, আমি এরকমই। তো আপনাদের যে বিজনেস যেটা শেখাচ্ছি সেই জিনিসটা হলো কি, চাইছিলাম শর্ট ভিডিও করতে, বাট একটু বড় হয়ে গেল আনফর্চুনেটলি। তো আমার কথা হলো যে আপনারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতেছেন সবাইকে কিন্তু আমি কি করতেছি, সবাইকে আমি কিছু চার্ট দিয়ে দিচ্ছি। এপাশে ভিডিও করে করে জনপ্রতি এত মানুষের সাথে কথা বলতে পারতেছি না বলেই, সময় বের করতে পারতেছি না বলেই আমার অফিসে 7-8 জন মানুষ আপনাদের সাপোর্ট দিচ্ছে, এরপরও আপনার খুঁতখুঁতানি বন্ধ হচ্ছে না। তো তখন আমি কিন্তু ভিডিও করে করে অনলাইনে দিয়ে দিচ্ছি যে ভাই আপনাদের এই যে জানার যে বিষয়গুলো, কারণ আপনারা যখন আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেন করেন না, 10জন কোশ্চেন করলে বোঝা যায় যে পরবর্তী ভিডিওতে আপনাদের ব্রেনের মধ্যে আমাকে কোন মেডিসিনটা দিতে হবে, অর্থাৎ কোন জিনিসটা নিয়ে আপনাদের অশিক্ষা অথবা কুসংস্কার অথবা আপনাদের খুঁতখুঁতানি বাড়তেছে। তো ওই রোগটাকে আগে ঠিক করে দিই, এরপরে চলবে, সুন্দরভাবেই চলবে। পয়জনটা আগে মেরে দিই, ব্রেনের যে পয়জন এটা মেরে দিই, এবং ভিডিওটাতে আমি ঠিক সেই মেডিসিনগুলোই দিয়ে দিই। যার মনে যত কোশ্চেন আসছে সে সেখান থেকে উত্তর পেয়ে যান। কেউ ভিডিও শুরুতে পান, কেউ ভিডিও শেষে পান, খুব কাট ক্লিয়ারভাবে পান। তা আমার কথা হলো যে আপনাদের অনেক বেশি ঢং টং করার কোনো সুযোগ নাই। আপনাদের যে কাজটা করতে হবে সে কাজটা কি, আপনাদের সবার আগে বুঝতে হবে যে গাইডের জিনিস পাওয়ার পরে সেখান থেকে মালগুলো সবার আগে একটু ফিনিশিং করতে হবে। ফিনিশিং করলাম, প্রথমে মালটা পেলাম, দেখলাম যে না 60% মালে আমার কোনো কাজই নাই, খালি একটু আয়রন করে দিলেই হয়ে গেল, আলহামদুলিল্লাহ। একটু হ্যাংট্যাগ লাগাই দিলাম, একটু পলি করে দিলাম, হয়ে গেল। কারণ আমার এই ফিনিশিং করতে খরচ হবে 15 টাকা, কিন্তু মালটা তো বিক্রি হয়ে যাবে আরও 50 টাকা বেশি। তাহলে 15 টাকা যদি আমি মন ভরে খরচ করি, তা আমার 35 টাকা বেশি লাভ থাকতেছে না? তা আমি কী কারণে গাইটের মাল নিয়ে এমনি ব্যানে পরে বেচা শুরু করে দিব? আমি তো চেষ্টা করবো ওর মধ্যে সব থেকে বাসা যে মালগুলো আছে সেগুলোকে কীভাবে একটু ফিনিশিং করে সেখানে আরেকটু বেশি 2 টাকা বেশি দামে বিক্রি করা যায়। তা আপনাদের মন হচ্ছে এত ছোট লোক টাইপের, 10,000 টাকা দিয়ে একটা গাইড কিনছি, এরপরে আবার 4,000 টাকা খরচ করব? না ভাই, এভাবে নিয়ে চললে একটু 8,000 মাল কটা বেচে দিয়ে কোনো মতো টাকা কটা উঠতে পারি নাকি? আপনি তো ব্যবসা করার জন্য আসেন নাই, আপনি তো একটা হাফ লেডিস। আবাল বুঝেন, বোকাচোদা আপনি হচ্ছেন তাই। আপনার দিয়ে ব্যবসা হবে না। আমার টার্গেট হচ্ছে 10,000 টাকার মাল নিয়ে আমি চিন্তা করব যে এর মধ্যে সবচেয়ে ভালো মাল কি পাইলাম। এটা যদি 10 টাকা খরচ করি তাহলে এটা কি চেহারা হবে, আর এটা যদি 20 টাকা খরচ করে তাহলে কি চেহারা হবে। তাহলে আমি খরচ করতেছি 20 টাকা, আগে মালটা বিক্রি করতাম 100 টাকায়, এখন বিক্রি করব 150 টাকায়। কারণ এই 20 টাকা খরচ করলে মালটা 150 টাকা ইজিলি বেচা হয়ে যাবে। তাহলে আমার 20 টাকা খরচ করে লাভ উল্টে আরও 30 টাকা বেশি পাচ্ছি। তাহলে আমি মাল খুলি এমনি একদম সাজায় পড়বো, আল্লাহ কি মাল আইছে, কোনো দাগ ওঠে না, বাজ ওঠে না, এই কোনো একটু ছিঁড়া, ওই বাটনটা একটু ভাঙ্গা, এ তো সব ছিঁড়া ফাটা, এ মাল নিয়ে কি ব্যবসা করব। মানে আপনি হলেন একটা বোধাই, বুঝেন? মানে এখন কিন্তু গালাগাল ছাড়া শুরু করছি, মানে গার্মেন্টসের ব্যবসা করি তো, গার্মেন্টসের যে মাদারচোদ ছাড়া যেমন কোনো ডায়লগ নেই, ওই লাইনে আসতেছি আস্তে আস্তে। আর্মিতেও যেমন এইসব ভাষা ছাড়া কোনো ভাষা চলে না, ওই ভাষাতেই আসতেছে। আমি এত বেশি ভদ্র মানুষ না। তো আপনি এ মাল পাবেন, এখন আপনার সেন্সই নেই যেটা ব্যবহার করে ফেলে দিছে, টুকটাক প্রবলেম না হলে কেউ কিছু ফেলে? আচ্ছা আপনার বাসায় টিভি যদি সামান্য একটু ডিস্টার্ব না দেয়, আপনি ফেলেন টিভিটা?
তাহলে আমি এই শার্টটা বানাইছি অথবা কিনছি, এই শার্টটা আমি কখন ফেলবো? হয়তো বা একটু কিছু খেতে যেয়ে দাগ লাগছে, উঠাইতে পারতেছি না, সামনে পরে যা ফেলাই দেয়, এটা ভদ্র সমাজে পরা যায় না। এখন আপনি নিয়ে একটা কেমিক্যাল দিয়ে দাগটা উঠাই এবার আপনি বেচে দিচ্ছেন। এটাই তো, এটাই তো বাস্তব। তো এখানে তো আপনার অনেক বেশি ঢং করার, অনেক বেশি যুক্তিতর্ক করার, অনেক বেশি সিটার বাটপার প্রমোশন করার কোনো সুযোগ নাই তো। কারণ মালটার জন্মই হচ্ছে গাইড, ব্যবহার করে ফেলে দেওয়া, দানের মাল বলতে গেলে, জাকাতের মাল বলতে গেলে। এখানে এত ঢং কিসের, এত যুক্তি আর্গুমেন্ট কিসের? এখানে এই মার্কেটটা কি কারণে জনপ্রিয়? ব্যবসায়ীদের কাছে, যারা দোকান মালিক অথবা অনলাইনে ব্যবসা করে, তারা চিন্তা করে যে কীভাবে এর মধ্যে একটু টোকায় নতুন মতো একটা মাল পাওয়া যায়, অথবা পাইলাম সেটা এখানে একটু সেরা পড়ছিল, এখানে একটি স্টিকার লাগাইছে, এটা স্টিকার লাগাইছে, এটা ফ্যাশন হয়ে গেছে, এটা নতুনের মতোই আছে, এবার নতুনের দামে বিক্রি করছি। এটা হচ্ছে ধান্দার ব্যবসা, এতকাল ছিল দোকানদারদের ধান্দা, যেটা সাধারণ কাস্টমার কোনোদিন জানতোই না। ওই ভোক্তা অধিকারও যে জিজ্ঞাসা করছে যে ভাই এই গেঞ্জি ৭৬,০০০ টাকায় পোলো গেঞ্জি কেমনে, কোথার থেকে কিনছেন, কেমনে কি, আর কিছু দেখাইতে পারে না। কিন্তু ও বেটা যেটা পোলো গেঞ্জির গাইটের মধ্যে তো এরকম ৫টা গেঞ্জি পাইছে, ৪৫০ গেঞ্জি একটা গাইটের মধ্যে পড়ে, তার মধ্যে ৪টা গেঞ্জি পাইছে একদম ফার্স্ট ক্লাস, খালি আয়রন করে ফিনিশিং করে প্যাকেটিং করে দোকানে উঠাই দিছে গুলশান বানানিতে। দাম লিখে দিছে ৭৬,০০০ টাকা, অরিজিনাল দাম ১,০০,০০০ টাকা, এটা ৭৬,০০০ টাকায় বিক্রি করতেছি। তা আমি তো বোধহয় গত বছর ফ্রান্সের হান্স ব্র্যান্ডের 4টা গেঞ্জি পেয়েছি, ওগুলো ওদের ওয়েবসাইটে বিক্রি করছে ১,৮৫,০০০ করে। তা আমি তো এই গেঞ্জিটাকে সুন্দর করে একদম কোথাও কোনো ফল্ট আমি পাই নাই, খালি কোনো একটা একটু বাটন খুলে গেছে কোনো কিছু, কারণ এত বেশি বড় লোকরা এগুলো ব্যবহার করে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে হান্স ব্র্যান্ডের আপনার এই যে ১,৮০,০০০-এর নিচে ওদের পোলো গেঞ্জিতে আমি দেখি না ওদের ওয়েবসাইটে। এবং ওদের একটা স্টাইলের ১০,০০০ করে করে মাল বানায়, ১ সপ্তাহ পর্যন্ত ওদের স্টকে থাকে না, স্টক আউট হয়ে যায়। সারা বিশ্বের এত মানুষ তাদের এই প্রোডাক্টটা কিনে, তো ২,০০,০০০ টাকা করে পোলো কিনতেছে, স্টাইল যেটা আসতেছে ১০,০০০ পিস, জায়গায় বসে নাই হয়ে যাচ্ছে। তাহলে পৃথিবীতে কত বড় লোক আছে আর কোন লেভেলের বড় লোক আছে সেটা আপনি বুঝেন? তো ওরা একটা গেঞ্জি এরকম কিনছে, একটা বাটন টাটন খুলে গেছে, ফেলে দিছে। 4টে গেঞ্জি পাইছি। তা এখন আমি যদি ওই 4টে গেঞ্জি আমার শোরুমে ১,৮০,০০০ না করে ১,৫০,০০০ টাকা করে যদি বেচে দিতাম, পারতাম না? ৩০,০০০ টাকা ডিসকাউন্ট। বাংলাদেশে এরকম কেনার বড় লোক আছে। আর ওরকমই ঘটনা ঘটছে, কিন্তু ভোক্তা অধিকার খুঁজে পাচ্ছে না যে কেমনি এটার দাম ৭৬,০০০ টাকা হইল, কোথার থেকে কিনছে, পার্সেলের নাম্বার কি, ইম্পোর্ট ডকুমেন্ট কই। আরে ভাই, এটা ইম্পোর্টে কি ডকুমেন্ট পাবেন? এটা তো গাইটের থেকে বের হওয়া মাল। দেখাই দিছি না, বড় বড় শোরুম ভিজিট করে আপনাদের দেখাই দিছি না? কিন্তু ব্যবসায়ীদের ক্ষতি হবে বলে আর বেশি দেখাই নাই, সামান্য ইঙ্গিত দিয়ে দিছি। একটা ১৩০ টাকা কিনা লেডিস বিক্রি, টপস, লং টপস বিক্রি করতেছে কত করে? ৩৩৬০ টাকা প্লাস ভ্যাট। দেখাই দিছি না ভিডিওতে? দেখাই দিছি তো। তাহলে আর কি? তো ওই ভদ্রলোক, যে ভদ্রলোক বিক্রি করতেছে, সে একটা গাইডের মধ্যে ৪৫০ পিস মাল পাইল। তো ৪৫০ পিসের মধ্যে ১০০ পিস মালই যদি টিকে যায়, তো এই ১০০ পিস মাল যদি এরকম ৩,০০০ টাকা করে বিক্রি করে, কয় লাখ টাকা? ৩,০০,০০০ টাকা। ও যদি ৬০-৭০ হাজার টাকা দিয়ে একটা বেল কেনে, তাও তো ২,৫০,০০০ টাকা লাভ আছে। বাকি যে ৩৫০ পিস মাল, মাত্র ১০০ পিস মাল ভালো, আর বেশিটা মানে 70% মালই খারাপ। এরপর আর কিচ্ছু যায় আসে না, ওর ২,৫০,০০০ কামাই হয়ে গেছে। আর এভাবে এতদিন চলছে যতক্ষণ না পর্যন্ত আমি অনলাইনে ছিলাম। আর আমি যখন অনলাইনে আসছি, গাইডের জগৎটাকে উন্মুক্ত করছি, সবাইকে সব কিছু শেখাইছি, ভালো মন্দ সব কিছু জানাইছি। এখন মানুষ জানে, সাধারণ মানুষ জানে। এবং যারা ফ্র্যাঞ্চাইজ শোরুম, সেখানে যখন কাপড় কিনতে যায় তখন তারা এগুলো চেক আপ করে নেয়। কারণ আমার কথা হলো যে চুরি বাটপারি করার সুযোগ নেই, যার যত সুযোগ আছে সব বন্ধ করে দিব। ব্যবসা করলে নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের মধ্যে ব্যবসা করতে হবে। ধর্মরও খাও, ব্যবসাটা না করাই ভালো। তাহলে গাইডের জগতে সবার আগে গাইডের জগৎটাকে তাকে পরিষ্কার করতে হবে, এরপরে যে অন্য অন্য জগৎটা পরিষ্কার করতে হবে।
গোড়াটা তো আগে ঠিক করতে হবে। তো গোড়াটাই আপনাদের কাছে আমি স্বচ্ছ করে দিছি, যেখানে সাধারণ মানুষ সারা বছরে যে মাল কেনে, গরিব মানুষ গরিব থাকে, আর এগুলোর মধ্যে আল্লাহ ভগবানের নাম দিয়ে জুয়ার মতো হয়ে গেছে, যদি ভালো পড়ে তাহলে কপাল খুললো, আর তাহলে সব ধ্বংস। ওই জায়গাটাকে সাধারণ মানুষকে সচেতন করছি, এবং মানুষ এখন, আমি যদি আজকেও মারা যায়, মানুষ এখন নিজের যোগ্যতায় মাল কেনার মতো ক্ষমতা অর্জন করে, এবং ওই জুয়া যে বিষয়টা সেটা সর্বোচ্চ 20% নামায় নিয়ে আসছি। কারণ যে জিনিসটা একদম না দেখে কিনতে হচ্ছে, না দেখে বিক্রি করতে হচ্ছে, সেখানে আপনি 100% এই বিষয়টা নামাইতে পারবেনই না, কারো পক্ষে সম্ভব না। আমি আমার 14 পুরুষের পারবে না কোনোদিন, যেটা বাস্তব। তাহলে আশা করি আপনারা আমার ভিডিওগুলো মন দিয়ে দেখেন, এখান থেকে শিখেন, এবং এখান থেকে আপনাদের জীবন বদলায় যাবে কাপড়ের ব্যবসায়। তা আমি সবাইকে বলবো যে আপনি ওই গরু বেচে ব্যবসায় নামবেন না, বউয়ের গহনা বেচে নামবেন না, সমিতি থেকে সুদ করে নামবেন না, বরঞ্চ আপনার চারপাশে আপনার এমন কোনো ব্যক্তিত্ব নাই, এমন কোনো আস্থার বিষয় না, আপনি গরিব হইতে পারেন সেটা বিষয় না। গরিব হওয়াটা তো কোনো অপরাধ না, কাছে টাকা না থাকা কোনো অপরাধ না। আপনারা জানেন, আমার মা যখন মারা গেছে, আমার আম্মু যখন মারা গেছে, তো আমার ঠিক অপোজিট বাড়িতে, আমার গ্রামের বাড়ির ঠিক অপোজিট বাড়িটাই হচ্ছে হিন্দু ঠাকুর পরিবারের, এবং ওই বাড়িতেই হচ্ছে হিন্দুদের মন্দির থেকে শুরু করে সব পূজা অর্চনা করে তারা। তা আমি জানাজার নামাজে দাঁড়ায় যখন সালাম ফিরাইছি, ফিরে আমার ডান সাইডে দেখি ঠাকুর দাঁড়ায় জানাজার নামাজ পড়তেছে। এরপর সালাম আবার একটা ফিরে এলাম, ফিরে আমি বলছি, সঞ্জয় তুমি এখানে নামাজে? অন্য কোনো হিন্দু অথবা সনাতন ধর্মের মানুষ হলে তাও এতটা আশ্চর্য হতাম না, যতটা ঠাকুর পরিবারের মানুষ, যে পূজা অর্চনার হেড, সে জানাজা নামাজে দাঁড়াইছে। এখন আপনারা যারা সনাতন ধর্মের আছেন তারা বলতে পারেন যে এটা আমার ধর্মের সাথে যায় না, সেটা ধর্মের ব্যাখ্যা। বাট আমি আমার যে জিনিসটা যাচাই বাছাই করতেছি, তা আমি বললাম যে তুমি এখানে, বলে যে দেখো ভগবান আমার কাছে আর আল্লাহ হচ্ছে তোমার কাছে, বাট দুইজনই সৃষ্টিকর্তাকে ডাকি, এক সৃষ্টিকর্তাকেই ডাকি। তুমি আমার শত্রু না, আমি তোমার শত্রু না। বাট কাকিমা আমাকে যতটা ভালোবাসছে, কাকিমা যে কাকি ছিল এটাই আমি কোনোদিন টের পাইনি, নিজের মার মতোই চিন্তা করছি। তা আমি এখানে দাঁড়ায় তোমাদের ধর্মের কোনো কিছু তো জানি না, আমি চুপ করে দাঁড়ায় ছিলাম, আর আমি আমার ভগবানকে বলছি যে ভগবান, আমার কাকি যদি কোনো অপরাধ করে থাকে তুমি একটু মাফ করে দিও তাকে, আমি খালি এইটুকুন বলছি। তো ওর কথা শুনতে শুনতে এই হচ্ছে মা মরে যাওয়ার যে কষ্ট, আর হাউমাউ করে ভিতরেতে যে কান্নাটা আসে, সেই কান্নাটা এই আসছে, আর এই হচ্ছে আমি ওকে জড়ায় ধরে ওখানে পড়ে যাওয়ার মতো অবস্থা। কারণ তখন আমি বুঝতে পারছি আমি কি হারাইছি। আর এছাড়া তো সারা জীবন মার একমাত্র ছেলে, সারা জীবন মনে করেন টম এন্ড জেরির মতো মার সাথে পড়েছিলাম, মানে অল টাইম মা ডাইনে যেতে বলতে আমি বায়ে যেতে বলে ডাইনে। কিন্তু আমার মা কি ছিল, ঠিক ওই মুহূর্তে আমি ফিল করছি যে সে কতটা পাওয়ারফুল ছিল, যে বিপরীত ধর্মের যে ধর্মযাজক সে পর্যন্ত তার জানাজা নামাজে দাঁড়ায় বলছে এটা আমার মা ছিল, কাকি ছিল না। কারণ আমাদের বাসাতে আমি কোনোদিন দেখি নাই যে কোনো গরিব মানুষ আসলে ওই বাইরে বসে ভাত খেতে দিছে। আমাদের বাসাতে আমরা ছোটবেলায়, এটা গর্ব অথবা অহংকার কিনা আমি জানি না, বাট আমি এইটা দেখেছি, আমরা দুইটা ভাই বোন এটা দেখেছি যে আমাদের বাসায় কোনো গরিব মানুষ যদি খেতে আসছে, যত পাগল হোক, অসহায় হোক, গায়ে দুর্গন্ধ থাকুক, ডাজেন্ট ম্যাটার, আব্বু চেয়ারটায় বসে ভাত খায়, ঠিক তার পাশের চেয়ারটায় আমাদের শোকেসে থাকা আমাদের যেটুকুন সামর্থ্য আছে তার মধ্যে সব থেকে দামি যে ডিনার সেট অথবা খাবারের প্লেট, গ্লাস, জগ, এগুলোতে করে তার জন্য আমার মা খাবারটা দিত। আর এরপরে কেসে আমি পাইতাম হয়তো একটা স্টিলের প্লেটে আমার বেডরুমে। আমাদের বাসায় এসে যে গরিব মানুষকে বাইরে তুই তামারি বলতেছে, পাগল বলতেছে, গলা ধাক্কা দিচ্ছে, আর সে যখন আমাদের ঘরে যখন আসতো, আমার মা তাকে একদম ড্রয়িং রুমে সব থেকে, আমাদের ঘরে ভিআইপি আসলে যেটুকুন সম্মান পায় তার থেকে বেশি সম্মান সবসময় গরিব মানুষ পেত। তো আমার আম্মু মারা গেলে কত মানুষ যে জানাজায় আসছে, আর কি পরিমাণ যে গরিব মানুষ আসছে,
এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না, এই অনুভূতিটা। আর এখন সেটার জন্য গর্ববোধ করি যে না, আমার মা গরিব মানুষের ভালোবাসা নিয়ে মারা গেছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কার কাছ থেকে কি ভালোবাসা পাইছে সেটা আমি দেখি নাই, অথবা জানি না, অথবা সেটা কখনো মাপি নাই। তবে গরিব মানুষের ভালোবাসা নিয়ে আমার মা মারা গেছে। এর থেকে আর কি মার কাছ থেকে আশা করতে পারি? আমি ওই মায়ের সন্তান। আমি যা কামাই করি 80% পথে ঘাটে গরিব মানুষ, এতিমখানা সব জায়গায় দিয়ে। আমার দুইটা বাচ্চা ছোট, ছোট্ট দুইটা পেট, আমার পেট ছোট, আর বউয়ের পেট চারটে পেট, চারটে পেটে কতটুকুন ভাত লাগে। এবং আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ যে এমন একটা নারী আমার জীবনে জুটাই দিছে যার কোনো স্বপ্ন আমার মতো নাই, যে ধনী হইতে হবে, বাড়ি গাড়ি হইতে হবে, দেশ বিদেশ ঘুরতে হবে। আমার বরঞ্চ আমার মধ্যে সামান্য যেটুকু নেশা আছে, যেমন মোটরসাইকেলের আছে, এইটার আছে, হাতের আংটির নেশা আছে, আমার বইয়ের মধ্যে বোধহয় এইসব কিছুই নাই। বরঞ্চ এগুলো তো খরচ করলেও তো বিরক্তি লাগে। এটা না করে এই টাকাগুলো একটা গরিব মানুষে দিয়ে দিতা, 5 জনকে খাওয়াই দিতা একবেলা, মানুষের দোয়ায় বাঁচতে হবে। আল্লাহ আর কিছু না, বউ নিয়ে তো অনেকে অনেক দুষ্টামি, অনেক ঝগড়াঝাটি করে, আমিও তো করি। বাট আল্লাহ আমার জীবনে এমন একটা নারীকে দিছে যার এই গুণটা অসাধারণ, অসাধারণ। নিজে না খেয়ে কত মানুষকে খাওয়ানো যায়, তার 1 কোটি ভাগ যে গুণ আছে সেটা আমার নাই। এটা আমি স্বীকার করি। এটার জন্য আমি কৃতজ্ঞ সৃষ্টিকর্তার কাছে, এবং তার কাছে যে তার এই মনটা বিশাল বড়, যার 100 ভাগের 1 ভাগ আমার আছে কিনা আমি সন্দেহ। এবং সে তার এত মানুষের জন্য সে নিজের হাতে রান্নাবান্নার থেকে শুরু করে এগুলো করতে পছন্দ করে। এটা আসলে আমার অসাধারণ লাগে, কৃতজ্ঞ। তো যাই হোক, কাজের পাশাপাশি আমাকে চেনাটাও আপনাদের গুরুত্বপূর্ণ। এজন্য অনেক গল্প করতে করতে অনেক কথা চলে আসে। বাট আমরা একটা কথাই বলতে চাই, যাকে মানুষ হইতে হবে। টাকা দিয়ে কী করবেন রে ভাই? সারা দুনিয়া অফিস আদালতে চুরি চামারি করে, ব্রেন খাটায়, রাজনীতিতে হামলা দামলা করে, কামাই করে, কত কিছু করে নিয়ে ঘরে যাবেন। সে ঘরই যদি আপনার পবিত্র না হয়, ঘরই যদি সুখের জায়গা না হয়, তো ওই টাকা তো লাস্টে ওই সাংবাদিকরা যেভাবে সারাদিন সংবাদপত্র পাঠ করে, নীতির কথা বলে, আর সন্ধ্যার সময় যে ওই বিভিন্ন হোটেলে যে মদ খেয়ে বেড়ায়, অ্যাসেম্বলির সাথে শুয়ে বেড়ায়, যেগুলো ফোক গান টান গায়, ওইসব ওই বস্তি কোয়ালিটির মেয়ে ছেলের সাথে শুয়ে বেড়ায়। তো ওরকম টাকা কামাই করে তো লাভ নাই। আপনাকে উল্টাভাবে জীবনের হিসাব মিলাইতে হবে, যে আমার জীবনের একদম সর্বশেষ খেলাটা হচ্ছে মানুষ যেন আমি মরার পরে আমার কবরে পরে এসে পেশাব না করে। দেখছেন না বাংলাদেশে যে কিছু কিছু মানুষে ফাঁসি দেওয়ার পরেও কেসে মানুষ কবরে পরে যে হামলা করছে, দরকার কি? আপনার কবরটাকে মানুষ যেন সম্মান করে, মৃত্যুর সময় যেন মানুষের কাছ থেকে সম্মান নিয়ে বিদায় নিতে পারেন, ওইটা আগে চিন্তা করেন। আর এরপরে সারা দুনিয়া ব্রেন ট্রেন খাটায় কামাই করে ঘরে যাবেন, বউ বাচ্চা সন্তান বাবা মা আপনজনদের নিয়ে দুটো ডাল ভাত শান্তি মতো খেয়ে শান্তি মতো একটু ঘুমাইতে যাবেন, মানসিক শান্তি। তো সেইটাই যদি আপনার ঘরের মধ্যে না হয় আপনার হারাম কামাইয়ের জন্য, তো ওই হারাম কামাই করে কোনো লাভ আছে বলেন? কোনো লাভ নাই তো। তাহলে সবার আগে মানুষ হতে হবে, তারপরে অভিভাবকের গুণগত মান অর্জন করতে হবে। এরপর আপনি শুধু ব্যবসা না, যাতে হাত দিবেন ওটাতেই বরকত আসবে। তাহলে আশা করি এই ভিডিও থেকে আপনারা জীবনের অনেক হিসাব মিলাতে পারছেন। আপনার সামনের দিনগুলোতে কতটা স্থির হওয়া উচিত, কতটা বিবেকবান হওয়া উচিত, এগুলো বুঝতে পারছেন। আর এরপরে আপনাদের বলে দিব যে আপনাদের হোয়াটসঅ্যাপে আমরা, তারপর আমাদের ফেসবুক পেজে আমরা, খানস গ্লোবাল নামে আমাদের যে ফেসবুক পেজ আছে, এখানে আমরা আপনাদের ব্যবসা করার জন্য কত রকমের দাবার চাল বলেন, অর্থাৎ কোন কোন পলিসির দরকার, সব কিছু সাজায় সাজায় আমরা আপনাদের দিয়ে দিচ্ছি। শুধু একটু গবেষণা করেন না, হোয়াটসঅ্যাপে যে মেসেজটা দিচ্ছি ফার্স্ট টু লাস্ট একটু পড়েন না, কি বোঝাতে চাইছি, কি শেখাতে চাইছি। কারণ আপনাকে এইটুকুন দিতে যে আমার জীবনে কতগুলো দিন, কতগুলো রাত পরিশ্রম করা লাগছে, কত রাস্তা রাস্তায় ঘোরা লাগছে, কত গবেষণা করা লাগছে, এই ছোট্ট একটা কাগজের দিকে একবার চোখ বুলাই আপনি সেটা বুঝতে পারবেন না। আর যতক্ষণ বুঝতে না পারবেন ততক্ষণ আপনার ব্যবসায়ী হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনি তো ছটফট,
জানি, বুঝি, পারবো। এরপর যখন দেওয়া হবে, ওই আর্মিতে খুব সুন্দর একটা কথা আছে কি জানেন, বেটি মানুষ মুখ দিয়ে সব পারে, দায়িত্ব দিলে সবার আগে পায়জামা ভিজায় ফেলায়। বাসায় বউরে মাসের শুরুতে বেতনটা এনে দিবেন, একদম সংসার টংসার চালায় টালা অমুক তমুক করবে, মাসে 15 তারিখও না 9 তারিখে যে বলবে যে তুমি যা দিছিলে তার তো শেষ, এই টাকায় কি কিছু হয়? কিন্তু আপনি কিন্তু ওই টাকা দিয়ে সারা মাস ঠেক দেন, আরও কিছু জমান। এইটা হচ্ছে, এই কারণেই আর্মিতে বলে বেটি মানুষে দায়িত্ব দিলে সবার আগে পায়জামা ভিজায় ফেলায়, কিন্তু ওপাশে মুখ চলতে থাকে ভরপুর। তা আপনার ঘটনা হচ্ছে সেরকম বেটি মানুষের মতো। আপনি আগে পুরুষ মানুষ হন, স্থির হন, ঠান্ডা মাথার হন, এরপর ব্রেন চালানো শুরু করেন, চোখ কান ব্রেন সব চালাতে শুরু করেন। সমস্যা কোথা থেকে হচ্ছে, লস কোথা থেকে হচ্ছে, ড্যামেজ কোথা থেকে হচ্ছে, কি কারণে হচ্ছে। আমার তো এই লাভটা থাকতেছে আলহামদুলিল্লাহ, আমার এর থেকে বেশি লাভ করার দরকার কি? আমার 1 লাখ টাকা যদি 1 লাখ টাকা তৈরি হয়, ওখানে ব্রেন কাটে 1 লাখটা 3 লাখ বানানোর দরকার কি? ওই 3 লাখ যে বানাবো 2 দিন পরে তো সবাই ছুটে চলে যাবে। ওর থেকে বেটার আমি 1 লাখ খাটাইছি, 40,000 ইনকাম আছে আলহামদুলিল্লাহ। এবার 1,40,000 খাটাইছি, 1,50,000 ইনকাম আছে আলহামদুলিল্লাহ। আমার আস্তে আস্তে গ্রোথ হচ্ছে, বাট খুব স্ট্রংভাবে হচ্ছে এবং খুব মজবুতভাবে হচ্ছে। ওটাকে আলহামদুলিল্লাহ বলা চেষ্টা করেন, কৃতজ্ঞতা পোষণের চেষ্টা করেন, ওটাতে সন্তুষ্ট থাকেন। যার মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই, সৃষ্টিকর্তা নিজেও পর্যন্ত তার সাথে থাকে না। তা আপনার মধ্যে যদি কৃতজ্ঞতা বোধ না থাকে, তা আপনার সৃষ্টিকর্তা, আপনার সৌভাগ্য তো আপনার জীবন থেকে চলে যাবে। আপনি তো শুকরিয়া আদায় করতে জানেন না, আপনি অকৃতজ্ঞ, আর অকৃতজ্ঞ সবসময় নেমোখারাম হয়। তা আপনার সৃষ্টিকর্তাই যদি আপনার সাথে না থাকে, তা আপনার জীবনে উন্নতি হবে কেমনে? হবে না তো। তাহলে শুকরিয়া আদায় করতে শেখেন কলবের থেকে, অন্তরের থেকে, যে আমি যেটা ইনকাম করেছি 60% টাকায় আরও 40%, অথবা 100 টাকায় 100 টাকা, অথবা 100 টাকায় 50 টাকা। আলহামদুলিল্লাহ, এই যুগে কত মানুষ না খেয়ে আছে, আমি 50 টাকা লাভ করছি 100 টাকা খাটায় আলহামদুলিল্লাহ। শুক্রিয়া, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বলেন। এরপর দেখেন আপনার উন্নতি কত হতে থাকে। যে যে ধর্মে আছে সেই ধর্মের সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা পোষণ করেন। এত সহজ না সাকসেস। সাকসেস শব্দটা যে কত কঠিন, যত আপনার বিবেক এবং ব্যক্তিত্ব তৈরি হতে থাকবে তত বুঝতে পারবেন যে সাকসেস শব্দটা কত কঠিন। আর যত আপনি পাগল হবেন, থার্ড ক্লাস হবেন, তত খালি সাকসেস বানান করবেন, SUCC EESS এরকম বানান করে তো মুখস্থ করা হয়ে গেছে তো। কিন্তু সাকসেস শব্দটার যে কি বিশাল ব্যাপার, কত কঠিন, কত গুরুত্বপূর্ণ, এই শব্দটার ওজন কত, বুঝতে গেলে তো আপনাকে ওই লেভেলে রইতে হবে। সো সবার জন্য শুভকামনা। আজকের আপনাদের সময় নষ্ট করলাম না। আর আমার মোবাইল নাম্বার আপনারা জানেন, আমার 2টা মোবাইল অফিসিয়ালি, যে 2টাতে হোয়াটসঅ্যাপ আছে, একটা হচ্ছে 0182558141, আর একটা হচ্ছে 01612344302। এই দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে। আপনারা হোয়াটসঅ্যাপে যদি কোনো কিছু জানতে চান, বুঝতে চান, ভয়েস দিবেন অথবা টেক্সট দিবেন, আমি আপনাদের সব কিছু তৈরি করে দিই মন খুলে। মন খুলে। অনেক আছে না একটুখানি শেখায়, একটু মধু লাগায়, এরপরে যখন উনি আমার কাছে আসে, আমার কাছ থেকে মাল কিনে। এত ফকিন্নির বাচ্চা অথবা এত লো ক্লাসের ব্যবসায়ী আমি না। আমি যাকে যা দিই মন খুলে দিই, রবীন্দ্রনাথের শেষের কবিতার মতো মন থেকে দিই। শুধু দেখি যে সে মানুষটা কেমন। যদি ভালো লেগে যায়, মন খুলে দিতে থাকি। সে কি চাবে আগামী 10 বছরে, তাকে এখনই সব দিয়ে রেখে দিই, যে তুমি 10 বছর পরিশ্রম করতে থাকো, তোমাকে যা যা দিছি এই 10 বছরের মেডিসিন তোমাকে একবারে দিয়ে দিচ্ছি। যদি স্টেপ বাই স্টেপ নিতে পারো আলহামদুলিল্লাহ, আর যদি এটা মূল্যায়ন করতে না পারো, ঝরে যাবা, সেটাও আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের সবার জন্য শুভকামনা, আমার জন্য সবাই দোয়া করবেন। এবং আমরা চাই আপনারা এবছর, সামনের বছরটা যে কত কঠিন আসতেছে রাষ্ট্রের জন্য, কারণ আমাদের সমাজে আমরাই হচ্ছে আমাদের জাতিকে ধ্বংস করার জন্য আমরা নিজেরাই দায়ী, কোনো সরকার দায়ী না।
কোনো প্রশাসন দায়ী না। আমরা প্রতিটা বাঙালি নাগরিক, আমাদের অপরিপক্ক ব্রেন, আমাদের খাই আমাদের মানে দিয়ে যে বাংলাদেশ সেটা বুঝি এখন বোঝা যাচ্ছে না। দিয়ে বেঈমান, দিয়ে বেয়াদব, দিয়ে বেহায়া, দিয়ে বিশ্বাসঘাতক, দিয়ে খালি এইগুলোই খালি ব্রেনের মধ্যে ঘুরতেছে। কিন্তু দিয়ে বাঙালি, দিয়ে বাংলাদেশি, এই শব্দগুলো আমরা চারপাশে তাকালে দেখতেছি না। যার কারণে আমরা আমাদের দেশ, সভ্যতা, শান্তি সব কিছু আমরাই ধ্বংস করতেছি। তাহলে সবাইকে সবিনয়ে অনুরোধ করব যে সঠিক নাগরিক হন, স্থির মস্তিষ্কের হন। কে কোথার থেকে তার স্বার্থে আপনার ব্রেনের মধ্যে দোলা দিচ্ছে, এগুলো সব থামান। ফয়দাবাজ, এগুলোকে সব থামান। কারণ আপনি ভালো থাকলে আপনার সন্তান ভালো থাকবে, আপনার রাষ্ট্র ভালো থাকবে। প্রয়োজনে যারা ফয়দাবাজি করছে তাদের গার্ড ধরে বের করে দিবেন, তাতে যেই হোক না কেন। আমি হলে আমারও গার্ড ধরে বের করে দেন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। নিজের বাবা যদি হারাম কামাই কেড়ে এনে সংসারে দিতে থাকে, নিজের বাবারে পর্যন্ত কি আছে আইনে দিয়ে দেন। আমি তো আমার সন্তানকে বলি যে তোমরা যদি জানো এবং বুঝো যে তোমার বাবা তোমাকে হারাম কামাই খাওয়াচ্ছে, তো তোমরা সেদিন তোমার বাবাকে ত্যায্য করে দিও, কোনো সমস্যা নাই। বলে দিয়েছি তো বাচ্চাদের, আর কি করতে পারি। তো আপনারা শোধরান, দেশটাকে আগে বাঁচান। সামনের বছরটা সীমাহীন খারাপ আসতেছে, আর এই সময়টায় কারো ঘরে চালও থাকবে না। সো এই আগামী যে 3 মাস, এই 3 মাস যদি কাজ করে কিছু রিজার্ভ করতে না পারেন, আগামী একটা বছর লাস্টে খাবেন কি? নিজের বাপ মা অথবা সন্তানের চামড়া ছিঁড়ে খাইতে হবে, অথবা নিজের চামড়া নিজের খাইতে হবে। সো সময় মতো নষ্ট করে না, ধূপধাপ কাজে নেমে পড়েন। ঢং সং, ন্যাকামি, খুঁতখুতানি এগুলো বন্ধ করেন। আর প্রতিটা ভিডিওতে একটা কথা বলি, যার অ্যালার্জি আছে ব্রেনে, চুলকানি আছে, বুঝেন, খুঁতখুতানি, আর মানুষের শোনা কথা লাফায় বেশি, এই টাইপের মানুষগুলো নিজের জন্য যেমন ধ্বংসাত্মক, পুরো একটা জাতির জন্য ধ্বংসাত্মক, পরিবারের জন্য ধ্বংসাত্মক। এবং এই টাইপের মানুষ যেখানেই যাবে সেখানে লাস্টে একটা পাছা মারা খাবে। কোথাও কোনো দিন কাজ করেও শান্তি পাবেন না, সাকসেস অর্জন করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। নিজে তো ধ্বংস হবে, প্লাস সে যেখানে গেছিল সেই জায়গাটাকেও ধ্বংস করবে। তাহলে আপনার মনের মধ্যে অথবা আপনার চরিত্রে অথবা আপনার ব্রেনে যদি এই অ্যালার্জিগুলো যদি থাকে, চুলকানি, খুঁতখুতানি, পরের কথায় নাচা, পচা কথা শুনে খুব ভাল লাগে, এইসব স্বভাব যদি আপনার থাকে, তাহলে এটা হচ্ছে হাফ লেডিস স্বভাব। তাহলে আপনি কোনো ব্যবসা বাণিজ্য করবেন না, একদম আপন ভাইয়ের মতো করে। পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা বুদ্ধি আপনাদের আমি দিয়ে দিই, জাস্ট বাসায় মা বলেন, বোন বলেন, ভাবি বলেন অথবা বউ বলেন, তার পেটিকোটটা নিয়ে পরে ঘরের মধ্যে বসে থাকবেন। অন্তত আপনার জীবনও ধ্বংস হবে না, আর একটা জায়গাও ধ্বংস করবেন না। জাস্ট একটা পেটিকোট পরে ঘরের মধ্যে বসে থাকবেন, অর্থাৎ আপনি পুরুষ নামের একটা কলঙ্ক, 3rd ক্লাস। আশা করি আমার এই বিচ্ছিরি কথাগুলো আপনার জীবনটাকে সুন্দর এবং সংশোধন করে দেবে। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।